নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমে ধন্যবাদ জানাই কটন বিশ্ববিদ্যালয়কে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে এবং বিশেষত বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিপ্রা গুহনিয়োগীকে আমাকে আজকের আলোচনার সুযোগ করে দিয়েছেন সেজন্য। আমি শুভেচ্ছা জানাই আমার সকল সুহৃদকে, যারা আমার দৃষ্টিসীমার বাইরে আছেন কিন্তু তারা আমার সঙ্গেই আছেন। শুভেচ্ছা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আজকের আলোচনার শিরোনাম প্রত্যাখ্যান ও প্রতিভাসিত সংকট, প্রেক্ষিত বাংলা ছোট গল্প। আমি প্রথমে শিরোনামের প্রসঙ্গে একটু আসি, তারপর বিষয়ে প্রবেশ করব। প্রতিরোধ আর প্রত্যাখ্যান নানা ক্ষেত্র আছে। শিল্প, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম প্রতিরোধ এবং প্রত্যাখ্যানের ক্ষেত্র হয়ে ওঠে। আজ যে প্রত্যাখ্যানের কথা আমরা আলোচনা করব তা হচ্ছে সামাজিক প্রত্যাখ্যান। ব্যক্তির সঙ্গে সমাজে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মানুষ সামাজিক জীব, এ কথা কবে বলে গেছে অ্যারিস্টটল। সমাজ শব্দের অর্থ কিন্তু একত্র যাপন, একত্র গমন। আবার সমাজ ইংরাজি প্রতিশব্দ সোসাইটি, এটা এসেছে ল্যাটিন সোসিয়াস থেকে, যার অর্থ হচ্ছে সাহচর্য। ব্যক্তির সঙ্গে ব্যক্তির, সমষ্টির সঙ্গে ব্যক্তির একত্র যাপনের আকাঙ্ক্ষাই সমাজ নির্মাণের প্রাথমিক শর্ত। আর সমষ্টির সঙ্গে ব্যক্তির সম্পর্কই কিন্তু সামাজিক সম্পর্ক। এই একত্র যাপন, সাহচর্যের আকাঙ্ক্ষার মধ্যে কখনো ঢুকে পড়ে প্রতিরোধ প্রত্যাখ্যানের নানা বয়ান। একাধিক ব্যক্তিকে নিয়েই যেহেতু সমাজ তৈরি হয়, সমাজ মানুষ তাই ব্যক্তির সমষ্টিগত প্রতিক্রিয়া এবং ভাবনার প্রকাশ। প্রত্যাখ্যানের ক্ষেত্রেও সমষ্টিগত ভাবনায় কাজ করে। সামাজিক সম্পর্ক, সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক, সমাজের সঙ্গে ব্যক্তির এই পারস্পরিক সম্পর্কের মধ্যে যখন দ্বন্দ্বের প্রকাশ ঘটে, তখনই ব্যক্তি সংকটের সম্মুখীন হয়। আমরা জানি যে সাহিত্য সমাজ থেকেই তো তার নির্মাণক্ষম উপাদান সংগ্রহ করে। এই ব্যক্তির এই দ্বন্দ্বতাই সাহিত্য ধারণ করে আছে। ব্যক্তির সংকট, দ্বন্দ্ব এবং প্রতিরোধের নানা ভাষ্য সাহিত্যে ধরা পড়েছে। আমাদের আজকের যে সাহিত্যিক ক্ষেত্র, সেটা হচ্ছে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে আমরা সামাজিক সংকট, সমাজের সঙ্গে ব্যক্তির দ্বন্দ্ব, তার সংকটের রূপ দেখে নেব। আবার সামাজিক প্রত্যাখ্যান নানা ক্ষেত্র আছে, বিষয় আছে। কখনো বিষয় হিসেবে উঠে আসে তার ব্যক্তির শিক্ষাগত মান, কখনো আর্থিক অবস্থা, কখনো সামাজিক অবস্থানও প্রত্যাখ্যানের বিষয় হয়ে ওঠে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পকেট আছে সামাজিক প্রত্যাখ্যানের। আজকের আলোচনায় আমরা একাধিক অঞ্চল ছুঁয়ে যাব সামাজিক প্রত্যাখ্যানের, যা প্রতিফলিত হয়েছে বাংলা ছোট গল্পের অঙ্গনে। তবে সমাজ এবং সময়, দেশ এবং কাল পরস্পর যেহেতু সংশ্লিষ্ট, পরস্পর সংবদ্ধ, তাই কালের বদলের সঙ্গে দেশাচারেরও বদল ঘটে। সামাজিক প্রতিরোধের মাত্রাও তখন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, ব্যক্তির সংকটের রূপ বদল ঘটে। 100 বা 150 বছর আগে ব্যক্তির সংকটের যে কারণ ছিল সেটা হয়তো আজকে আর নেই। তবে নেই বলবো না, কখনো কখনো সংকট, সমাজের সেই প্রত্যাখ্যান এতটাতে আমরা অভ্যস্ত হয়ে যাই যে আমরা খেয়াল করি না। তো 19 শতকের সাহিত্যে সামাজিক প্রত্যাখ্যানের যে রূপ আমরা দেখেছি, আগে সেখান থেকে শুরু করব। যদিও সেই রূপ কিন্তু সময়ের প্রভাবে অনেক মৃদু এবং মার্জিত হয়ে গেছে। আচারটা হয়তো মানুষকে বিচলিত করে না, কিন্তু সেখানে বৈধব্য, নারীর বৈধব্য, সেকাল মানে 19 শতকের কথা বলছি, 19-20 শতকে নারীর বৈধব্য একটা অত্যন্ত সংবেদনশীল বিষয় ছিল। সেকালে বৈধব্যের তন্নিষ্ঠ ছবি ধরা পড়েছে সেকালে সমকালে লেখাপত্রে, সাময়িক পত্রে।
অনেকে লেখালেখিতে। এ প্রসঙ্গে আধুনিক কালের একটি বইয়ের কথা না বলে আমি পারছি না। সে বইটি হচ্ছে কল্যাণী দত্তের 'গতদিনের যত কথা'। সেখানেও বৈধব্যের সংকটের বাস্তব চিত্র আছে। যারা বিধবা নারী, যারা সমাজের স্রোতের বাইরে বেরিয়ে যাচ্ছেন, যারা সমাজের মূল স্রোতের বাইরে বেরিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আমি কথা বলছি না। সমাজের মূল স্রোতের মানুষদের নিয়ে আমি কথা বলবো আজকের আলোচনায়। তো সমাজের সমস্ত রকম বাধা, শর্তকে গ্রহণ করে যারা সমাজের সীমায় থেকে যাচ্ছেন, সেই সমস্ত মানুষদের, যারা বিধবা নারী, তাদের যে সংকট আছে, সমাজের সংকট ছিল, তার সাহিত্যে কিভাবে উঠে আসছে একবার দেখে নেব। এ প্রসঙ্গে একটা কথা বলি যে 19 শতকের যখন নারী বৈধব্যের কথা বলবো, তখন আমাদের মনে পড়বে যে কৃষ্ণকান্তি উইলের রোহিণী, বিষবিক্ষেপ কুন্দনন্দিনী এবং চোখের বালি বিনোদিনী কিন্তু বাংলা সাহিত্যে বৈধব্য এবং বঞ্চনা এবং প্রত্যাখ্যানের কাল চরিত্র হয়ে উঠেছে। 19 শতকে যেখানে প্রত্যক্ষভাবে সমাজের প্রত্যাখ্যান এবং পরোক্ষে ব্যক্তির সংকট প্রতিভাসিত হয়েছে, 20 শতকের সাহিত্যে কিন্তু প্রত্যাখ্যানটা থেকেও বড় হয়ে উঠেছে ব্যক্তির সংকটের সচেতন রূপ নির্মাণ। কখনো তার প্রতিবাদের বলিষ্ঠ প্রকাশও আমরা দেখব। এ প্রসঙ্গে আমরা দুটো ছোট গল্প বেছে নিয়েছি। 1856 সালে বিধবা বিবাহ আইন প্রচলনের প্রায় 100 বছর ব্যবধানে দুটি গল্প লেখা হচ্ছে। দুটি গল্পেরই লেখিকা আশাপূর্ণা দেবী। সত্যি কথা বলতে কি, সময়ের বৃত্তে নারীর অন্দরমহল এমন করে তিনি ছাড়া কি বা নির্মাণ করেছেন আমাদের বাংলা সাহিত্যে। প্রথম গল্প রচনার সময়কাল 1947। এখানে সমাজের প্রতিরোধে ব্যক্তির ঘনীভূত সংকটের রূপ খুব ভয়াবহ। এই গল্প জয়বতীর বৈধব্য যাপনের গল্প। বিধবা জয়বতীর একমাত্র পুত্র বিমলের সদ্য বিবাহ হয়েছে পুত্রবধূ প্রতিভা। নবপরিণীতা প্রতিভার স্বামী সৌভাগ্যের অহংকার জয়বতীর বুকে ঝড় তোলে। কারণ প্রতিভা তার এই সদ্য প্রাপ্ত আয়ুষ্মতির ঐশ্বর্য প্রদর্শন করে শাশুড়ির সামনে। এটাই স্বাভাবিক, কিন্তু জয়বতী তাকে গ্রহণ করতে পারেন না। কিন্তু আস্তে আস্তে প্রতিভার কণ্ঠস্বর আসলে সমাজের কণ্ঠস্বর হয়ে ওঠে। যখন প্রতিভা একান্তে তার স্বামীকে বলে, বিধবারও ভারী হিংসুটে হয়, নিজেদের সাত আহ্লাদ সব ঘুচে গেছে কিনা, তাই পরের সুখ দেখলে হিংসায় প্রাণ ফাটে। সমাজ একথা জয়বতী শোনে। জয়বতী প্রচন্ড আহত হন এবং আস্তে আস্তে ঘটনা একটা প্রবল দ্বন্দ্ব ঘনীভূত হয়ে ওঠে গল্পের মধ্যে। এবং সমাজ যাকে কোণঠাসা করেছে, সব অধিকার ছিনিয়ে নিয়েছে, সেই সমাজ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে জয়বতী কিভাবে অসম সংগ্রামে নামেন। জয়বতী কিছু না। জয়বতী যেহেতু প্রতিভার আয়ুষ্মতির ঐশ্বর্যকে সহ্য করতে পারেন না, তাই তিনি তার একমাত্র পুত্রবধূর বৈধব্যের কামনা করেন, মানে পুত্রের মৃত্যু কামনা করেন। এবং আশ্চর্যের বিষয়, দুর্ঘটনায় বিমল মারাও যায়। আয়ুষ্মতির সব ঐশ্বর্য মোচন করে প্রতিভা এবার জয়বতীর সমতলে নেমে এসে দাঁড়ান। সদ্য বিধবা পুত্রবধূর সামনে যখন জয়বতী নিরামিষ খাবারের থালা ধরে দেন, তখন লেখিকা বলছেন, ঠোঁটের কোণে অতি সূক্ষ্ম বিষাক্ত হাসির আভাস ফুটে ওঠে। নারীর মাতৃত্ব এখানে তুচ্ছ হয়ে গেল নারীর প্রতিহিংসার কাছে। জয়বতী আমাদের সচকিত করেন। তার অনিবার্য রূপান্তরের সামনে পাঠক স্তব্ধ হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা বুঝতে পারি সমাজের কোন প্রবল চাপ এবং তাপ জয়বতীর মতো চরিত্রদের নির্মাণ করেন। গল্পের নাম ছিন্নমস্তা। দ্বিতীয় গল্পের নাম আত্মসর্বস্ব। এটা আশাপূর্ণা দেবীরই গল্প। কন্যা সর্বরী একজন তরুণী। কন্যা সর্বরী বৈধব্যের পর তার মা সুজাতা এবং বাবা অনাদি প্রসাদ তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন এবং এমন একটা পরিমণ্ডল সৃষ্টি করেন যেন তার কখনো বিবাহ হয়নি।
শর্বরীর। এবং সত্যি কথা বলতে কি, লেখিকা জানাচ্ছেন যে শর্বরীর কোনো বিবাহিত জীবন ছিল না, কারণ স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তো এবং এবং সুজাতা বলেন যে তিনি শর্বরী বিবাহ দেবেন, বিবাহ দিতে চান। আস্তে আস্তে শর্বরী সংসারের সব দায়িত্ব গ্রহণ করে, দুই ভাইকে মানুষ করার দায়িত্ব গ্রহণ করে। এখানে কোথাও কোনো সংকট নেই। প্রথম সংকট ঘনীভূত হচ্ছে চাকর সতীশের ছুটি পাওয়ার প্রার্থনার মধ্য দিয়ে। সতীশ ছুটি চায় এবং শর্বরী বলে এত কাজ কে করবে, তুমি ছুটি নিও না, এক মাস তুমি ছুটি নিও না। তখন গৃহভৃত্য সতীশ অনাদিবাবুর কাছে এসে জানায় যে তাদের তো গ্রামে সমস্ত বিধবা নারীরা পুজোপাঠ থেকে ঋতুশালী সবটাই করে, না হলে নারীদের কেউ গ্রহণ করে না সমাজে। একথা শুনে অনাদিবাবুর মনে হয় কোট গেরস্থ ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে। সমাজের একটা কণ্ঠ সেখানে শুনতে পেলাম, যে সমাজ বৈধব্যদের ভার বলে মনে করে, বিধবাদের ভার বলে মনে করে। এরপরেও গল্প কি করে শর্বরী তার পরিচিত এক যুবকের কাছ থেকে বিবাহের প্রস্তাব পায় এবং সে তার বিষয়টা মাকে জানায় এবং মাকে জানায় তার এ ব্যাপারে আগ্রহ আছে। এই কথা শুনে সুজাতা প্রচন্ড ক্রোধে ফেটে পড়ে। সুজাতা না বলে না, এটা সম্ভব নয়, এবং এটাও বলে যে মেয়ে যাত্রাই বেঈমান। শর্বরী জানায় হ্যাঁ, মেয়ে যাত্রাই বেঈমান। শর্বরী কিন্তু প্রতিবাদটা ফিরিয়ে দেয়। শর্বরীর সঙ্গে তার সেই আত্মীয় যুবক নন্দুর বিবাহ হলো কিনা সেটা লেখকে দেখাতে চাননি। লেখকে চেয়েছেন দেখাতে তার সংকট, এক বিধবা মেয়ের সংকট, এবং তার যা সে সম্মুখীন হচ্ছে সংকটের। এখানে শর্বরী প্রতিবাদ মুখর, সে প্রতিবাদ করলো, তার প্রতিবাদী সত্তার নির্মাণ এখানে করতে চেয়েছিলেন আশাকলা দেবী। কিন্তু সুজাতার যে রূপান্তর, গল্পের প্রথমে সুজাতা তার কন্যাকে বলছে তার সঙ্গে তাকে সে বিবাহ দেবে, এই জীবন সে মানতে পারছে না কন্যার। কিন্তু পরে যখন তার মাতৃসত্তা প্রকাশ প্রথমে আমরা দেখেছি, তখন সুজাতা শর্বরীর বিবাহ দিতে চাইছে। কিন্তু গল্পের শেষে যখন সুজাতা শর্বরীকে প্রত্যাখ্যান করছে, তখনই কিন্তু আসলে শর্বরীর সমাজের কাছে প্রত্যাখ্যানটা সম্পূর্ণ হলো। বৈধব্যে সুজাতার সংকটের সূচনা হয়নি, সূচনা হলো তাদের কোনো দাম্পত্য জীবন ছিল না, কিন্তু এবার সে সংকটের সম্মুখীন হলো। তো লেখিকা শর্বরীর প্রতিবাদী ভূমিকার কথা দেখাতে এসেছেন এবং শর্বরী প্রতিবাদ করেছে। এই গল্পের কোনো রচনাকাল আমি পাইনি, কিন্তু আমার এই গল্পটা পড়ার সময় রচনাকালটা জানতে খুব আগ্রহ হয়েছিল। গল্পে যেটুকু সময়ের ছাপ পড়েছে তাতে আমার এই গল্পটিকে ছিন্নমস্তার পরবর্তী গল্প বলে মনে হয়েছে। তার কারণ সুজাতার প্রাথমিক মনোভাব, যেটা সামাজিক উদারতার পরিচয় দিচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময় কিন্তু দেশভাগ স্বাধীনতা পরবর্তী সময় আমাদের মানসিক জড়তা কিছু কিছু খসে যায়। ছিন্নমূল পরিবারে নারীরা যখন সংসারের প্রয়োজনে অস্তিত্ব রক্ষার সংকটে সংগ্রামে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জীবিকার সংগ্রামে অবতীর্ণ হন, তখন কিন্তু বাঙালি সমাজ কিছুটা পরিবর্তিত হয়, তার কাঠামোটা অন্তর্কাঠামোটি বিচলিত হয়। সেই বিচলিত অন্তর্কাঠামোর প্রথম ছবি পাচ্ছি সুজাতার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সেই কন্যা বিবাহ দেবে। কিন্তু গল্পের শেষে সমাজের অবিচলিত রূপটি কিন্তু প্রকাশিত হলো। বর্তমানে সমাজের এই প্রতিরোধ নেই বলবো না, বিবাহ ইত্যাদি সামাজিক মঙ্গল কাজে কিন্তু এখনো আমরা স্বামীহীন নারীদের প্রাপ্ত করে রাখি। সামাজিক প্রত্যাখ্যানের দ্বিতীয় একটা ক্ষেত্রে প্রবেশ করব। এটি হচ্ছে, এই রূপটা কিন্তু সময়ান্তরেও অক্ষুণ্ণ রয়ে গেছে, তা হচ্ছে নারীর সন্তান ধারণের অক্ষমতা। নারীর সন্তান ধারণের ক্ষমতা উর্বরতার সঙ্গে সংশ্লিষ্ট। উর্বরতার ধারণা আমরা জানি খুব প্রাচীন। উর্বরতার মধ্যে উক্ত হয় সৃষ্টি বীজ, এবং আদিম মানুষ প্রকৃতির মধ্যে লক্ষ্য করছে সৃষ্টির এই রহস্যময় ক্ষমতা।
নারীর মধ্যে লক্ষ্য করেছে। সভ্যতার উষাকালে সাধারণ মানুষ, আদিম মানুষ যখন সে কৃষিকাজ শিখেছে তখন ভূমির উর্বরতার উপর সে নির্ভর করেছে। এই ভূমির উর্বরতা তাকে বাঁচিয়ে রেখেছে। আর সৃষ্টিক্ষম নারী মানুষের গোত্রকে, মানব গোত্রকে বর্ধিত করেছে, তাকেও রক্ষা করেছে। সুতরাং প্রকৃতির মধ্যে সে যখন মানুষ যখন দেবতার কল্পনা করেছে, সেই দেবতার সেই দেবভাব সে নারীর মধ্যেও সৃষ্টিক্ষম নারীকেও, নারীর মধ্যে সে দেবতার দেবত্বের সে আরোপ করেছে। সৃষ্টিক্ষম নারীকে সে আরাধনা করেছে মাতৃকার শক্তি রূপে, এবং দেবীর কাছে সে যখন সকল জাগতিক চাহিদার প্রার্থনা করেছে তখন সে পুত্রের প্রার্থনা করেছে, পুত্রাং দেহি বলে দেবীর কাছে সে প্রার্থনা করেছে। গোত্র রক্ষা এখানে মানুষ পুত্রের ভূমিকাকে স্বীকার করে নিয়েছে, নারীর ভূমিকা এখানে প্রচ্ছন্ন রয়ে গেল। অথচ সৃষ্টিতে যে পুরুষ এবং প্রকৃতি সমান অংশভাগী, সে কথা সমাজ কিন্তু স্বীকৃতির মধ্যে আনলো না। নারীর ভূমিকা প্রতিষ্ঠায় সমাজ কিন্তু বরাবরই উদাসীন যে কতখানি সেটা যে প্রার্থনার মধ্যে প্রকাশিত, দেবীর কাছে প্রার্থনার কাছে প্রকাশিত। এবং নারী জানে যে তার ভূমিকা সমাজ হয়তো সবসময় স্বীকার করে না। নারী এটাও জানে যে সমাজের দৃষ্টিকোণে তার মাতৃত্ব, তার সৃষ্টি ক্ষমতার সিংহ, তার ক্ষমতার পরিচয়। আর এই ক্ষমতা সমাজ কোন অস্বীকার করতে পারবে না। নারীর মাতৃত্বের আকাঙ্ক্ষা সবসময় কিন্তু বাৎসল্যের পরিপূরক নয়। যদি তাই হতো তাহলে অনেক অনাথ সন্তানে কিন্তু মা পেত। এটা অনেক সময় নারীর মাতৃত্ব নারী ক্ষমতায়নের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ক্ষমতা প্রকাশের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যখন নারী জানতে পারছে সে সৃষ্টিক্ষম নয়, সেটা যে কারণেই হোক, সমাজ এবং বিশেষত নারী সমাজে নারীদের কাছেও সে নারীর কিন্তু মূল্য অনেক কমে যাচ্ছে। আর এখান থেকে নারীর একটা সংকটের সূচনা হয় এবং সমাজের এক এক স্তরে তার উচ্চাবচ প্রকাশ। এই সংকটের রূপ কিন্তু সমাজের সকল স্তরে নয়। যেখানে উচ্চবিত্ত শিক্ষিত সমাজে রূপ একরকম, আবার নিম্ন মধ্যবিত্ত বা সমাজের নিম্ন স্তরে এই সংকটের রূপ আরেক রকম, কিন্তু সংকট রয়েছে। প্রথমেই আমি সংকটে যখন প্রসঙ্গে ছোট গল্পের যে প্রতিফলনের কথা বলবো, প্রথমেই আমি যে গল্পটার কথা বলবো তার নাম মধ্যবর্তিনী। রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী আমার কাছে কিন্তু সংকট হীরা নারীর সংকটের একখান হিসেবে ধরা দেয়। হরসুন্দরী তার নিজের গার্হস্থ্য জীবনে সুখী ছিল, সে গৃহকর্ত্রী ছিল, তার কোনো সংকট ছিল না। তার মনে হয় যে সে তার স্বামীকে সন্তান দিতে পারেনি, এবং সে নিবারণকে বলে, আমাদের তো ছেলেপুলে কিছু হলো না, তুমি একটা বিবাহ করো। এই বাক্য থেকেই হরসুন্দরীর সংকটের সূত্রপাত। আমরা গল্পের শেষে, এই গল্পটা অত্যন্ত পরিচিত, আমি বেশি ব্যাখ্যা যাব না, জাস্ট এটা বলি যে সেই সন্তান কামড়ে নিবারণ আরেকটি বালিকাকে বিবাহ করে, শৈলবালা। কিন্তু শৈলবালার মৃত্যু হয়। শৈলবালা সন্তান সম্ভাবনা ছিল, কিন্তু তার কোনো সন্তান হয় না, তার আগে তার মৃত্যু হয়। হরসুন্দরী এবং নিবারণের দাম্পত্য শৈলবালাকে বিবাহ করার আগে, আসার আগে পরিবারে যেমন ছিল পরেও তেমন রয়ে যায় সেটা বলতে পারছি না, কারণ শেষে রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে তাদের মাঝে এক মৃত বালিকা শুয়ে থাকে। এই মৃত বালিকা শুধু মৃত স্বপ্নের সাথে নয়, তাদের মৃত দাম্পত্যেরও সব। এখান থেকে হরসুন্দরীর সংকট শুরু হচ্ছে, যে দাম্পত্যের সম্পর্ক তার নষ্ট হয়ে যাচ্ছে, তার মূলে রয়েছে তার সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষা। স্বামী বা পরিবার সন্তান পাক, এই আকাঙ্ক্ষা সেখানে কাজ করেছে। হরসুন্দরীর সঙ্গে কুন্তীর সময়কালের অনেক পার্থক্য আছে। হরসুন্দরী 1300 বঙ্গাব্দে লেখা হচ্ছে মধ্যবর্তিনী, আর কুন্তীর গল্প আমরা পাচ্ছি জ্যোৎস্না কর্মকারের 2018 সালে প্রকাশিত একটি গল্প গ্রন্থ জলবাসর, গল্পগুলি মেয়েদের। এখানে কাঠকড়া বলে একটা গল্পের চরিত্র হচ্ছে কুন্তী। কুন্তীর সঙ্গে হরসুন্দরীর পার্থক্য আছে, কালগত পার্থক্য তো বটেই,
সমাজের ভিন্ন স্তরের মানুষ তারা। কুন্তী সমাজের সেই স্তরের মানুষ তাদের জীবনযাত্রা বা জীবিকার কোনো নিশ্চয়তা থাকে না। গল্পে দেখছি যে কুন্তী তার স্বামীর সঙ্গে দিনমজুরের কাজের সন্ধানে যাত্রা করেছে। তারা সাধারণত দিনমজুরের কাজের জন্য বর্ধমান যায়। এবার তারা অনেক দূরে গিয়ে পৌঁছচ্ছে, তারা যাচ্ছে পাঞ্জাবে। সেখানে যারা ঠিকাদার বা ফরে তাদের সঙ্গে তার স্বামী সর্বেশ্বরের একটা চুক্তি হচ্ছে এবং সর্বেশ্বর টাকা পয়সা নিয়ে পুরো দলটাকে পাঞ্জাবে রেখে এবং অবশ্যই কুন্তিকে ত্যাগ করে বাড়ি ফিরে আসছে। কুন্তিকে সে কেন ত্যাগ করেছে? কারণ কুন্তি সন্তানহীনা, কুন্তি মা হতে পারবে না, এটা সর্বেশ্বর তার বিবাহের কয়েক বছর কেটে গেছে, দেখেছে কুন্তি মা হতে পারবে না, সর্বেশ্বর কুন্তিকে ছেড়ে চলে আসছে। এরপর কি হচ্ছে, দলের মধ্যে একটা অশান্তি শুরু হচ্ছে, কারণ সর্বেশ্বর প্রচুর টাকা নিয়ে বেরিয়ে গেছে এবং যারা ফরে তাদের সঙ্গে সর্বেশ্বর টাকা পয়সা সংক্রান্ত কিছু সমস্যা বাঁধিয়ে এসেছে। তার দায় নিতে হচ্ছে কুন্তিকে। সর্বেশ্বরের আর্থিক দায় কুন্তিকে মেটাতে হচ্ছে শরীরের মাধ্যমে, শরীরের বিনিময়ে। এবং কয়েক মাস পরে কুন্তি খবর পায় যে সর্বেশ্বর আরেকটি বিবাহ করেছে সন্তানের জন্য, সন্তান কামনা। এবার তখন কুন্তি কিন্তু সন্তান সম্ভবা। কুন্তি ফিরে আসতে চাইছে তার গ্রামেতে, এটা বলার জন্য যে তাকে সর্বেশ্বর তার সঙ্গে অন্যায় করেছে, যে কারণে তাকে তার স্বামী পাঞ্জাবে ছেড়ে এসেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। তার প্রমাণ সে শরীরে বহন করে নিয়েছে। একটা অদ্ভুত দ্বন্দ্বের আভাস, যে কুন্তি চায় সমাজের 5 জনের সামনে প্রকাশ করতে যে সে উর্বরাক্ষম, তার মধ্যে উর্বরা শক্তি আছে এবং তার প্রমাণ সে নিয়ে আসছে। কিন্তু এটাও সত্যি কথা যে সে এটা বুঝতে পারছে যে সমাজ তাকে আর গ্রহণ করবে না যদি সে সে কথা প্রকাশ করে। কারণ ইতিমধ্যেই কুন্তি বহুভোগ্যা এবং ধর্ষিতা এক রকম। নারীর উর্বরতা শক্তি একই সঙ্গে তার ক্ষমতা এবং তার অসহায়তাকে ধারণ করে থাকে। আপনার মাসি হরিমা দেবী। তৃতীয় যে ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে সমাজের সংঘাত দেখতে পাই, প্রত্যাখ্যান বলাটা ভালো, দেখতে পাই, এবং সেক্ষেত্রে সংকটের সৃষ্টি হয় শুধু ব্যক্তিকে কেন্দ্র করে নয়, পরিবারও সেই একই সঙ্গে সেই সংকটের সম্মুখীন হয়। সেই ক্ষেত্রটা হচ্ছে বৈকল্য, মন এবং শরীর। বৈকল্যে নানা রকম স্তর আছে, মাত্রাভেদ আছে, আমি সে প্রসঙ্গে যাব না, সেটা একটা বড়সড় আলোচনার বিষয়। শুধু এটুকু বলি যে যখন সমাজ ক্রমশ মানবিক মুখ অথবা মুখোশকে আশ্রয় করছে, তখন সমাজ এই সমস্ত মানুষদের জন্য প্রতিবন্ধী বা বিকলাঙ্গ এই শব্দ ব্যবহার না করে তারা ডিফারেন্ট লেভেল বা চ্যালেঞ্জ এই শব্দ ব্যবহার করছেন, যে ভিন্নভাবে সব এই শব্দ ব্যবহার করছেন, কিন্তু সমাজের প্রত্যাখ্যানের রূপ তাতে কিন্তু বদলে যায় না। তার নানা স্তরও আছে। এবং শুধু তাই নয়, শারীরিক ত্রুটিযুক্ত মানুষকে সমাজ এখনো অমঙ্গলজনক, অশুভ মনে করে। এখনো অনেক বিক্রেতা তার দিনের প্রথম কেনা, প্রথম ব্যবসার প্রথম যে শুরুতে কোনো রকম প্রতিবন্ধী মানুষকে জিনিসপত্র বিক্রয় করেন না। যাই হোক, তো এখানে আমি দুটো গল্প বেছে নিয়েছি। অদ্ভুতভাবে দুটো গল্পে দুই বাবা চরিত্র আছে, দুই পিতৃ চরিত্র আছে, সংকটের রূপটা এক, সংকটের রূপটা এক, কিন্তু এই দুই বাবা বা পিতা 121 বছরের ব্যবধানে দাঁড়িয়ে আছে। মাঝে একটা গোটা শতাব্দীরও বেশি সময় আছে, অথবা এই সময় অনেক কিছু ঘটে যাচ্ছে। বিশ্বযুদ্ধ ঘটে যাচ্ছে, দেশভাগ, মন্বন্তর, স্বাধীনতা, নানা রকম মানবিক আন্দোলন, মানুষ অনেক অগ্রসর হয়েছে, প্রযুক্তিগতভাবে মানুষ এক উন্নত সময় প্রবেশ করছে, কিন্তু সামাজিক মনোভঙ্গি বিশেষ বদলাচ্ছে না। না হয় দুটি গল্প কখনো একই রেখায় দাঁড়াতে পারে না। প্রথম গল্প, যে বাবা, তার নাম বাণীকণ্ঠ, চণ্ডীপুরের বাণীকণ্ঠ।
আমাদের গল্পটা খুব পরিচিত। বাণীকণ্ঠের মেয়ে শুভাশিনী, শুভা মুখ, কথা বলতে পারে না, কিন্তু শুভার বয়স হয়ে গেছে, শুভাকে বিবাহ দিতে হবে। কেন না, জাতি এবং ধর্ম রক্ষার জন্য। রবীন্দ্রনাথ সেটা বলেই দিচ্ছেন যে তাহাতে জাতি এবং ধর্ম রক্ষা হলো। জাতি এবং ধর্ম রক্ষায় শুভাকে বিবাহ দেওয়ার জন্য একটি ছলনার আশ্রয় নিচ্ছেন, বিবাহ দিচ্ছেন, জানাচ্ছেন না শুভার শ্বশুর বাড়িকে যে শুভা আসলে মুখ। বিবাহ রাত্রে জানতে পারে শুভার স্বামী যে শুভা আসলে মুখ, শুভা কথা বলতে পারে না। তাদের মনে হয় যে তারা প্রতারিত হয়েছে। আসলে শুভার স্বামী মতো প্রতারিত হন না, প্রতারিত হয় শুভার মতো মানুষজন। পরিবার তাদেরকে প্রতারণা করেছে। বাবা বাণীকণ্ঠ তাকে পারিবারিক আশ্রয় ছেড়ে তাকে অকুলে ভাসিয়ে দিয়েছে এবং স্বামী তাকে ত্যাগ করেছে। যদি প্রতারণার প্রসঙ্গ আসে, যদি প্রত্যাখ্যানের প্রসঙ্গ আসে, আমার বারবার শুভার কথা মনে পড়ে। শুভা মুখ বালিকা, শুভা সামাজিক প্রত্যাখ্যানের প্রথম জীবন্ত মুখ। ১২১ বছর বাদে ২০১৯ সালে লেখা যে গল্পটা আমি পাচ্ছি, ২০১৩ সালে লেখা, যে গল্পটা পাচ্ছি, সেই গল্পের লেখিকা তিলোত্তমা মজুমদার। গল্পের নাম হচ্ছে পয়মন্তিনী। পয়মন্তিনী গল্পের বাবার নাম বিজন গঙ্গোপাধ্যায়, মেয়ের নাম ইমন। ইমনের কোনো ত্রুটি বিশেষ নেই। আচ্ছা, প্রথমে ইমনের পারিবারিক স্থিতির পরিচয় দিই। ইমন একটি অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের সন্তান। বিজন গঙ্গোপাধ্যায় একজন অধ্যাপক, একজন নেতা ছিলেন এবং তার শাসক দলের নেতা ছিলেন। তার অসম্ভব রাজনৈতিক ক্ষমতা এবং অত্যন্ত সংস্কৃতিবান মানুষ। ইমনের নাম দিয়েছেন বিজন গঙ্গোপাধ্যায় ইমন রাগের জন্য। তো এমন একটা অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন মানুষের পরিবারে ইমন বড় হচ্ছে। ইমনের কোনো ত্রুটি নেই দৃশ্যত। ইমনের একটি পা আঙুল বেশি, পায়ের সেটা উঠে থাকে, এটাই তার ত্রুটি। তো ইমন কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত সংবেদনশীল মানুষ। এমন ইমনের বিবাহ হচ্ছে সেটা একটি উচ্চবিত্ত পরিবারে। স্বামী একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাইরে থাকে এবং ইমনের শাশুড়ি মা, তিনি একটি ইংরেজি মিডিয়াম স্কুলের অধ্যক্ষা এবং একই সঙ্গে সেই স্কুলের যে বাচ্চাদের যে হস্টেল তারও তিনি সুপার। একসময় ভদ্রমহিলার একটা সংকটের সম্মুখীন হন, একটা সমস্যায় পড়েন এবং এখান থেকে সমাজের দৃষ্টিভঙ্গিটা উঠে আসে। তিনি বলেন, তিনি বিজনবাবুকে প্রকাশ্যেই বলেন যে তার কন্যা আসলে অসুখ। তিনি ত্রুটিযুক্ত কন্যাকে যখন গ্রহণ করেছেন পুত্রবধূ রূপে, তিনি তখনই বুঝেছেন যে আসলে তিনি একজন অশুভকে বাড়িতে ডেকে আনছেন। যে সময়ের কথা, যে সমাজের কথা বলছেন, আধুনিক সমাজ, উচ্চবিত্ত সমাজ এবং ত্রুটিও অতি সামান্য। তিলোত্তমা মজুমদার ইচ্ছা করে এই সামান্য দ্বন্দ্বটুকু রেখেছেন, সামান্য উচ্চবিত্ত পরিবারে ইমনের এই দ্বন্দ্বের আভাস দেখিয়েছেন খুব সামান্য পরিসরে, এই জন্য বুঝে নেওয়ার জন্য যে সমাজের কোনো স্তরেই কোনো সামান্য ত্রুটিও জন্য সমাজের প্রত্যেকখানের রূপ বদলে যায় না। শেষ পর্যন্ত ইমনের শাশুড়িকে সংকট থেকে রক্ষা করার জন্য বিজনবাবু কিন্তু তার রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ করেছে, যা তিনি জীবনে কখনো করেননি। এবং শেষে ভোরবেলায় তিনি ফোন করেছেন তার বিভিন্ন তার জানা জানা মহলে, যেখান থেকে ইমনের শাশুড়ি সমস্যাটা চলে যাবে। এবং এই ফোন করার পর বিজন সেই ভোর রাত্রে বারান্দায় বসে একা একা কাঁদছে, কারণ তিনি অসহায়। তার তার শারীরিক ত্রুটিযুক্ত সন্তানকে সমাজের চোখে তিনি পয়মন্তিনী রূপে প্রতিষ্ঠিত করতে চান। বাণীকণ্ঠের অসহায়তা আর বিজন গঙ্গোপাধ্যায়ের অসহায়তার রূপ হয়তো এক নয়, কিন্তু তার দুজনেই অসহায় পিতার এক। এবার আরেকটা অন্য গল্পের কথা বলবো, যেখানে শারীরিক ত্রুটি নয়, বোধহয় মানসিক জড়তার কথা বলা হয়েছে। গল্পটার নাম বাণী বসুর মিসেস তালুকদারের বন্ধু। মিসেস তালুকদার একজন একক নারী, তার সন্তানকে তিনি মানুষ করেন। একবার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে পড়ান। সন্তানের কোনো অন্যায় করেছে
এইটা বলে প্রিন্সিপাল তাকে ডেকে নিয়ে আসে। বিশেষ আগের কোনো বন্ধু নেই, কোনো বান্ধবী নেই। তিনি একটি চশমা, কালো চশমা পরে পৃথিবীর থেকে নিজের একটা বিচ্ছিন্নতা বা নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পছন্দ করেন। কালো চশমা তার সে একটা আড়াল। সুতরাং তাকে বেশ অহংকারী মহিলা বলেই সমাজ জানে। তো পুত্রকে নিয়ে আসে এবং তাকে বলেন যে আর স্কুলে রাখা যাবে না। অত্যন্ত তার স্কুলের বন্ধুদের এসে ভীষণ রকমভাবে মারধর করে, ফিজিক্যালি অ্যাসল্ট করে, তাকে রাখা যাবে না। তাকে নিয়ে ফিরে যান। কিছু করার নেই এবং যখন তিনি ফিরে আসছেন তখন তার যে সন্তান, তাদের যা বন্ধুরা, তাদের মায়েরা, তাদের গার্জেনরা তাকে বলছে যে তার সঙ্গে তাকে কটু কথা বলছে, যেরকম সন্তানকে রাখা উচিত না, তার নিজেদের সন্তানের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ছাড়িনি চলে যাচ্ছে না কেন স্কুল থেকে, ইত্যাদি ইত্যাদি। ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন মিসেস তালুকদার। দুপুরবেলা তিনি অফিসেও যান, কঠিন মুখে কাজ ছেড়ে ফিরে আসেন এবং একটা সময় দুপুরবেলা বেল বাজে, গিয়ে দেখেন যে একজন নারী দাঁড়িয়ে, তার নাম লক্ষ্মী, তাকে চিনতে পারেন না, তিনি হচ্ছেন সেই স্কুলের আয়া লক্ষ্মী। তাকে লক্ষ্মী জানায় যে আপনার ছেলে আসলে তার বুদ্ধিকে মানেনি। আসলে আসলে সেই প্রহিত হয় প্রতি মুহূর্তে, দেখবেন আসুন বলে লক্ষ্মী তাকে নিয়ে যায়। ছেলেটি ঘুমোচ্ছে, তার জামা তুলে দেখায় তার পিঠে নতুন এবং পুরনো মারের দাগ। লক্ষ্মী এবার বলে যে আমি জানি আমারও এখন তো সন্তান আছে, এরা কখনো কিচ্ছু বলতে পারবে না, শুধু মার খেয়ে ফিরে আসবে। এই প্রথম মিসেস তালুকদার তার কালো চশমাটা খুলেন, তার চোখ আমরা দেখতে পাই, লেখিকা দেখিয়ে দেন তার চোখের দৃষ্টি আমাদের, তার চোখের দৃষ্টি মার খাওয়া কুকুরের মতো। বাণীকণ্ঠ, মুখোপাধ্যায়, মিসেস তালুকদার একই সারিতে এসে দাঁড়ালেন এবং লক্ষ্মী এই সংকটে, এই দুই সন্তানের যন্ত্রণা থেকে সামাজিক বৃত্ত ভেঙে, সামাজিক শ্রেণী বিভাজন ভেঙে লক্ষ্মী হয়ে ওঠে মিসেস তালুকদারের পরম বন্ধু। এবার যে গল্পের কথা বলবো সেখানে পরিবারের নেই, সেটা একান্ত ব্যক্তির সংকট। সেখানে পরিবার, সেখানে সেই ব্যক্তিগুলো পরিবারই নেই, তাই তার সংকট তাকে বহন করতে হচ্ছে। গল্পের নাম হচ্ছে সন্তান, 1954 সালে লেখা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই গল্পে যে মূল চরিত্র গোবিন্দ শুধু দৈহিক বিকলাঙ্গই নন, তিনি একই সঙ্গে অত্যন্ত কুৎসিত। সমাজ থেকে উপহাস করেন, সমাজ থেকে গ্রহণ করেনি, তার কোনো বন্ধু নেই, পরিবার তো নেই। মা পাগল ছিল, বিষ খেয়ে আত্মহত্যা করতে যখন গেছিল সে সময় গোবিন্দ ছিলেন মাতৃগর্ভে এবং তার ফলে গোবিন্দ কদাকার হয়ে জন্মগ্রহণ করেন, এমন একটা ব্যাখ্যা দিচ্ছেন লেখক। তো এই গোবিন্দ কোনো বন্ধু নেই, তাকে সবাই উপহাস করে ঢেকিস্য বলে, কারণ গোবিন্দ দুটো পা ছোট বড়। গোবিন্দ হাঁটার সময় একবার ডান দিকে এবং একবার বাম দিকে ক্রমাগত হেলতে থাকে, তাই তার নাম ঢেকিস্য। এই গোবিন্দ মনে হয় যদি তার কোনো সন্তান থাকে, যদি সুন্দর হয়, তাহলে সমাজ তাকে সেই সুন্দর সন্তানের পিতা হিসেবেই গ্রহণ করবে। তার এই যে কুৎসিতা, তার এই যে বিকলাঙ্গ, সমাজ অস্বীকার করে যাবে। গোবিন্দকে বিবাহ কেই বা করে, তবুও খুঁজে এক নারীকে পাওয়া গেল, যে নারী বিধবা, বৈষ্ণব সমাজের নিম্ন শ্রেণীর নারী মঞ্জরি। তার সঙ্গে গোবিন্দের সঙ্গে মঞ্জরির বিবাহ হয়, মঞ্জরির সন্তানের সম্ভবা হয় এবং গোবিন্দ ভীষণ খুশি হয়। গোবিন্দ ভাবে সে একটা অত্যন্ত রূপবান সন্তানের পিতা হবে এবং তাকে নিয়ে সে খেলা করবে। মঞ্জরি সন্তানের জন্ম দেয়, খবর পায় গোবিন্দ, পাশের গ্রামেই তার শ্বশুর বাড়ি। যখন সে সেখানে যায়, তার শাশুড়ি তাকে প্রথমেই দেখাতে চায় না, যে না এরকম ঢুকো না, কিন্তু গোবিন্দ যায়, ঢুকে দেখে তার সন্তান মুখ সে দর্শন করতে চায়। যখন সে
ঢোকে, দেখে তার সন্তান তার মতোই পদাকার হয়েছে। সঙ্গে সঙ্গে মনে হয় গোবিন্দ যে সে যে যন্ত্রণা সে সহ্য করেছে এতদিন ধরে, ঠিক সেই সামাজিক প্রত্যাখ্যানের মুখোমুখি হবে তার এই একমাত্র সন্তান। গোবিন্দ সহ্য করতে পারে না, গোবিন্দ সন্তানকে খুন করে, সে পাগল হয়ে যায়। এখানেই গল্প শেষ। সন্তানের আকাঙ্ক্ষাও আতঙ্কিত হয়ে উঠছে, সন্তানের বা পিতৃত্ব বিচলিত হচ্ছে রূপহীনতার সামনে, দৈহিক বিকলাঙ্গতার সামনে, সামাজিক প্রত্যাখ্যানের সামনে। যখন আমি রূপহীনের প্রসঙ্গ নামে, তখন আমি আরেকটা অঞ্চলের কথা বলবো। সেটা হচ্ছে যখন আমরা রূপহীনের কথা বলি, তখন আমরা সেটা অনেক সময় গায়ের রঙের সঙ্গে জুড়ে যায়। আমরা কালো কুৎসিত এই দুটো শব্দকে একসঙ্গে উচ্চারণ করি। এটা শব্দবন্ধ, এটা প্রচলিত শব্দবন্ধই হয়ে গেছে কালো কুৎসিত। কালো কৃষ্ণাঙ্গ এবং বিকলাঙ্গ পুরুষের যন্ত্রের কথা আমরা শুনলাম। এবার কৃষ্ণাঙ্গিনী নারীর কালো মেয়ের কথা আমরা দেখি কি পাই। বাঙালি সমাজে কালো মেয়ের নিয়ে সংকট বড় কম নয়, নানা রকম গল্পে তার সে প্রতিফলন রয়েছে এবং দেখো সচেতন ছিলেন যে মেয়ের রং গায়ের রং কালো কৃষি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো। যদিও মধ্যযুগে সাধক কবি কালো মেয়ের পায়ের তলায় তার আলোকিত চৈতন্যের জগৎ খুঁজে পেয়েছেন এবং আরো পরবর্তীকালে রবীন্দ্রনাথ কালো মেয়ের গা থেকে বাস্তব ধুলি মুছে দিয়ে তাকে সৌন্দর্যের ভাবরাজ্যে স্থাপন করেছেন, তাকে কৃষ্ণকলি রূপে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু সেখানে কিন্তু সমষ্টির স্বরটা অশ্রুত হয়ে গেল না, কারণ কবিতার মধ্যেই আছে কালো যারে বলে গায়ের লোক। বাস্তব থেকে সরে এসে সৌন্দর্য লোকের মধ্যে তাকে প্রতিষ্ঠা করি, কিন্তু এটা কিন্তু বাস্তব নয়। এই বাস্তবের কথা আমরা পরে পাচ্ছি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়ের কবিতায়। সেখানে কৃষ্ণাঙ্গী সেই নায়িকা, মালতীবালা বালিকা বিদ্যালয়ের কৃষ্ণাঙ্গী নায়িকা নিজের সম্বন্ধে বলতে গিয়ে একটা শব্দই ব্যবহার করছে, আমার রং কালো। সেখানে সে বেণীমাধবের শিক্ষা দীক্ষার কথা বলছে, বেণীমাধব পড়াশোনায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। যেন এই কালো রঙের একটা বাধা আনন্দ যজ্ঞে প্রবেশের পথে সামনে দাঁড়িয়ে আছে। তো কালো মেয়ের কথা যখন বলবো, তখন সমাজ যে প্রত্যেকটা ব্যাপার থাকে সেটা বলছি না, কিন্তু মানুষ বুঝতে পেরেছিল যে কৃষ্ণাঙ্গ নারী তার এই রূপহীনতাকে বা তার কালো রঙকে একমাত্র একটা ভাবে অতিক্রম করতে পারে, তিনি সে শিক্ষিত ব্যক্তিত্বের মতো স্ফুরণ করতে। তো তেমন একটা গল্পের কথা আমরা শুনবো, দুটো গল্পের কথা বলছি। একটি গল্প 1959 সালে লেখা, গল্পের নাম হচ্ছে দ্বারকা, রাজশেখর বসুর লেখা, পরশুরামের নামেই লেখা সেই গল্পটি। সেই গল্পের একটি মেয়ে, তার নাম সন্ধ্যা। সন্ধ্যা অবশ্য পরবর্তীকালে যখন সে স্কটিশে পড়াশোনা করেছে, সন্ধ্যা পরবর্তীকালে নিজের নাম পাল্টে ফেলে, নাম রাখে তমিশ্রা। সন্ধ্যার মধ্যে যে স্নিগ্ধতা ছিল, সেই স্নিগ্ধতাকে সন্ধ্যা অস্বীকার করে, নাম নেয় তমিশ্রা, অন্ধকার, তার মধ্যে কাঠিন্য আছে। কিন্তু এই তমিশ্রাকে সবাই দাঁড়কাক বলে খ্যাপাতো। বিরনশীল তার বাড়ি ছিল। তমিশ্রা চলে যায় গণেশ মুন্ডায়, সেখানে তার নতুন নাম হয় কৌয়া মেনসব, এই নামে তাকে চেনে। তার কিন্তু কোনো রকম পরিচয় পাওয়া না, সমাজ, শহরের সমাজে যা গ্রামের সমাজে তাই তাকে একইভাবে দেখছে, কিন্তু সমাজের দৃষ্টি একইভাবে তাকে দেখছে। এই তমিশ্রা কাছে তমিশ্রীর বাড়িতে ভাড়া আসে কাঞ্চন নাগ নামে এক বিবাহ প্রার্থী যুবক। সে অত্যন্ত সুন্দর, সে অত্যন্ত বড়লোক। সে শিপ্রা সেন বলে একজনের উচ্চশিক্ষিতা এবং সুন্দরী রমণীর কাছে বিবাহ প্রস্তাব দেয়, তাকে শিপ্রা অস্বীকার করে। তখন কাঞ্চন মজুমদার যখন ফিরে আসে তমিশ্রার কাছে, বলে যে কমপক্ষে তুমি আমাকে হ্যাঁ বলো, তাহলে আমি লোককে বলতে পারবো যে আমি রূপ দেখে নয় গুণ দেখে বিবাহ করেছি। মানে
কমপক্ষে মহৎ আমি হই এই ব্যাপারটা, যাকে তমিশ্রা প্রত্যাখ্যান করে এবং বলে, আপনি এমন কাউকে বিবাহ করুন যে আপনার থেকেও বোকা, বেশি রকম বোকা। ঠিক এটা দিয়ে গল্পটা শেষ হচ্ছে। এখানে তমিশ্রার ব্যক্তিত্ব স্ফুরণ আমাদেরকে আনন্দিত করে, আমাদেরকে আহ্লাদিত করে। এবার যে গল্পের কথা বলছি এটা বাণী বসুর লেখা। গল্পের নামটা খুব সুন্দর, সুরূপা স্বরূপা। গল্পে যে মেয়েটির কথা আমরা শুনবো সে একটি বালিকা, তখন সে বড় হয়, তার সঙ্গে কোনো জায়গাও নেই, কিন্তু তার মধ্য দিয়ে লেখক একটি বার্তা আমাদের পাঠাচ্ছেন। সুরূপা সেই মেয়েটির মায়ের নাম। মেয়েটি মা তাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। মেয়েটির কোনো নাম সে অর্থে থাকে, তার নাম পুটি। সে যখন তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, সে বলে আমার নাম হচ্ছে সুরূপা। স্কুল তখন তার আত্মীয় না, ওর মায়ের নাম সুরূপা, ওর নাম সুরূপা নয়। তো স্কুলে ভর্তির সময় সে একটি নাম পায়, তার নাম হয় স্বরূপা। স্বরূপা কিন্তু কালো, সে একটি বাচ্চা। সে তো চঞ্চল, কিন্তু একটা সময় সে স্তব্ধ হয়ে যায়। তখন তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখেন, তাকে গল্পে উল্লেখ করা হয়েছে ডাক্তার দাদু নামে। এই ডাক্তার দাদু বলেন যে একটা বাচ্চা মেয়ে, তার কিসের সংকট, সে কেন চুপ হয়ে যাচ্ছে, এবং বলেন যে সে ভালোবাসা পাচ্ছে না, বাবা তাকে গ্রহণ করেনি, যে সমাজের প্রতিরোধ এবং প্রত্যাখ্যানের বিপরীতে পিতৃ স্নেহের খুব প্রয়োজন আছে, তার একটা আশ্রয় দরকার আছে, সেই আশ্রয়টুকু যেন দেয় তার বাবা, এ কথা জানান ডাক্তার দাদু। এবং সেই সঙ্গে একটা আশ্চর্য কথা বলেন যে তোমার সন্তানকে নিয়ে তোমার কোনো ভয় নেই, কারণ তোমার সন্তান জন্মগত কবচকুণ্ডল নিয়ে এসেছে, কারণ সে কৃষ্ণাঙ্গ। যে কালো রং নারীর অসহায়তার একটা চিহ্ন ছিল, সেই অসহায়তাকে বাণী বসু নারীর শক্তিতে পরিণত করছেন। এবং তারপর বলছেন, এবং তোমার মেয়ে অসুপ্রহরণ ধারে, তোমাকে নিয়ে আমার মেয়ের চিন্তা নেই। কিন্তু খুব সাম্প্রতিককালে বছর আগে আমি একটা গল্প পড়েছিলাম দেশে, আমার সেটা সত্যি মনে নেই, কিন্তু এই গল্পটা আমি জানি না কার লেখা, নামও ভুলে গেছি। সেখানে একটা কৃষ্ণাঙ্গ মেয়ের কথা আছে। তার মা অত্যন্ত রূপসী, মা সবসময় মেয়েকে আঁকলে রেখে বেড়ান। মেয়ে যে কৃষ্ণাঙ্গী, মেয়ে যে আমরা রকম কথাবার্তা যে শোনে, পরিবারের লোকেরা বলে, সেখান থেকে মেয়েকে তিনি বাঁচিয়ে বেড়ান। মা মারা যায়, মেয়েটি একা একা থাকতে অভ্যস্ত হয়, নারী জীবনের স্বাদ আকাঙ্ক্ষা নিয়ে সে থাকতে অভ্যস্ত হয়। একটা সময় মেয়েটি ধর্ষিতা হয় বা এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন মেয়েটি সেটাকে মনে মনে কামনা করে, হ্যাঁ আমি হই, কিন্তু আমাকে সমাজ যে আনন্দের স্পর্শ যে মেলা, যার যে অভিজ্ঞতা আমি পাবো না, সেটা আমি সেইভাবে পাই, অসুবিধে কি? এটা নারীর মনোবিকলনের চিত্র। সমাজের প্রত্যাখ্যান নারীকে এই অবস্থাতে আনতে পারে। এটা আমাদের কোনো সংকট উত্তোলনের পথ দেখায় না, বরং বাণী বসুর স্বরূপা সুরূপা আমাদেরকে স্বরূপে, সুরূপে নয় স্বরূপে স্থিত হওয়ার কথাই বলে। কালো মেয়ের অহংকারকে প্রতিষ্ঠা করে দেন বাণী বসু। তখন নারী রূপহীনা, যখন নারী কুৎসিত, তখন নারী আরেক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়, বিবাহ সংক্রান্ত, যার উল্লেখ একটু আগে করলাম। যখন নারী, এখানে একটি গল্পের কথা বলছি এক্ষেত্রে, সেই গল্পের নাম মল্লিকা বাহা। মল্লিকা সমাজের একমাত্র উপার্জনক্ষম মানুষ, তাকে চাকরি করতে হয়। এই চাকরি করতে করতে তার বিবাহের বয়স পেরিয়ে গেছে, সে রূপহীনা হয়ে গেছে, সে কুৎসিত হয়ে গেছে। অথচ মল্লিকা বিবাহ করে একটি সমাজ নির্দেশিত একটি সুস্থির একটি জীবন সে পেতে চায়। যখন সে চাকরি করতো না, তখন কিছু বিবাহ ইচ্ছুক যুবক তার কাছে প্রার্থনা জানিয়েছিল, কিন্তু তাদের চোখে সে তার প্রেমিককে খুঁজে পায়নি। তো সেই যুবকদের সে প্রত্যাখ্যান করে। কিন্তু সময় পেরিয়ে গেছে,
মল্লিকা বিবাহ করতে চায় এবং মল্লিকা একদিন খুব লজ্জাকে পাশে সরিয়ে রেখে, খুব সংকোচকে সরিয়ে রেখে যে সমস্ত যুবক তাকে একসময় বিবাহের প্রস্তাব দিয়েছিল সেসব যুবকের বাড়িতে যায় এবং জানতে পারে যে তার আর কোনো মূল্য নেই এইসব মানুষদের কাছে। মল্লিকা ফিরে আসে। ফেরার সময় তার সঙ্গে দেখা হয় আরেক নারীর সঙ্গে। সেই নারীও কর্মরত। সে নারীর নাম শোভনা। মল্লিকা শোভনা মল্লিকাকে বাড়িতে নিয়ে যায় এবং মল্লিকার মধ্যে সে খুঁজে পায় পুরুষের ভালোবাসা। মল্লিকা পুরুষের কাছে নয়, পুরুষের ভালোবাসার দৃষ্টির কাছে আত্মসমর্পণ করে, যা সে লাভ করে শোভনার কাছে। গল্প এটাই। কিন্তু এই গল্পটা আমাদের আরেকটা ক্ষেত্রের দিকে নির্দেশ করে, আরেকটা অন্য এক ভিন্ন পাঠের জন্য আমাদের উৎসাহিত করে। যখন আমরা গল্পটা মল্লিকার দৃষ্টিকোণ থেকে দেখব, তখন আমরা দেখব যে মল্লিকা তার নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব পথে সমাজকে প্রত্যাখ্যান করছে। যখন আমরা গল্পটা শোভন দৃষ্টিভঙ্গিতে দেখব, তখন আমাদের গল্পের একটা অন্য পাঠ ভেসে আসে, যে পাঠটাকে কমল কুমার মজুমদার গল্পের গল্পের দ্বিতীয় স্তরে রেখে দিয়েছে, কিন্তু সামনে নিয়ে আসেনি। সেখানে শোভনা সম্পর্কে কমল কুমার মজুমদার একটা উক্তি করেছেন যে শোভনার চোখে অন্য এক আলো এসে পড়েছে। যখন শোভনা মল্লিকাকে দেখে, তারপরে লেখক লিখছেন, শোভনার চোখে অন্য এক আলো এসে পড়েছে, তার চোখ মুখে দেখা যাবে পুরুষালী দীপ্তি। যে কোনো রমণী, সে যে ঘাটের পথে, বটের পথে চিকের আড়াল হতে দেখুক, ভালো এ দৃষ্টি লাগবে। শোভনা নারী, সমাজ থেকে সেভাবেই দেখে। কিন্তু শোভনা নাম্নী এই নারীর যে অবকাঠামো, তার বাইরেও তার ভিন্ন পরিচয় রয়ে যাচ্ছে। সেই ভিন্ন পরিচয়ের প্রতিষ্ঠা কমল কুমার মজুমদার খুব সুকৌশলে করে দিলেন। এখান থেকে আমরা চলে যেতে পারি নারী এবং পুরুষের সামাজিক অবকাঠামোর বাইরে মধ্যবর্তী অঞ্চলে যেসব মানুষ দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমরা খুব সহজ ভাষায় রূপান্তরকামী মানুষ বলি। তারা যে পুরুষ শরীরে নারী বা নারী শরীরে পুরুষের সত্তা বহন করে এমনটা নয়, তার একটি স্বতন্ত্র সত্তার অধিকারী। সেই সত্তাকে সমাজ কিন্তু বারবার প্রত্যাখ্যান করেছে। তাদের সংকটের গল্প এখনো সেভাবে লেখা হয়নি বাংলা সাহিত্যে। উপন্যাস আছে, স্বর্ণময় চক্রবর্তী হলদে গোলাপ অতিশয় আলোচিত একটি উপন্যাস। সেখানে কিন্তু সংকট ধরা পড়েনি, কিন্তু একটি সার্বিক চিত্র এঁকেছে, কিন্তু সংকটের রূপ সেখানে কিন্তু সেভাবে ধরা পড়েনি। সংকট আছে, যন্ত্রণার কথাটাও একটা সার্বিক রূপ আছে সেখানে। এ প্রসঙ্গে আরেকটি গল্পের কথা বলবো, সেখানেও একটা সংকটের কথা আছে, সেটা এর আগে লেখা সৈয়দ মুজতবা সিরাজের মায়া মৃদঙ্গ। আরেকটা গল্পের কথা বলবো, সেটা 50-এর দশকে লেখা রবীন্দ্রনাথ নন্দীর লেখা গল্প সমুদ্র অনেক দূর। নৃপেন এবং সুদাস দুই বন্ধুর গল্প। এই গল্পের মধ্যে লেখক খুব স্পষ্টভাবে কোথাও বলছেন না, তিনি উল্লেখ করে দিচ্ছেন তাদের সম্পর্কের কথা। সুদাস নৃপেনকে যেভাবে কামনা করে, সেই কামনার রূপ লেখক কিন্তু অস্পষ্ট করে রাখছেন না, এবং সেই পুরো গল্পটায় একটা অসম্ভব চাপা যৌনতার গল্প। যে যৌনতা, যে গল্পের মধ্যে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, একদিকে আছে নৃপেন, একদিকে সুদাস, একদিকে আছে আরেক নারী, নারীর কাছে ফিরে যাচ্ছে সুদাস। এই যে সংকট, সুদাসের সংকট এখানে আমরা দেখতে পেলাম, কিন্তু সেটা খুব কম, কারণ এরপর সুদাসকে নৃপেন হত্যা করছে, তাকে প্রত্যাখ্যান করছে, তার ভালোবাসাকে চৌধুরী প্রত্যাখ্যান করছে। এই প্রত্যাখ্যানের বয়ান বারবার উঠে এসেছে বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন মিডিয়াতে। অনেক সিনেমা হয়েছে। 1971 সালে করা ফিল্ম একটা, যেটা প্রথম সমকামী বা সিনেমার তকমা পাচ্ছে, বদনাম বস্তি। তার কথাও আমরা বলতে পারি।
সিনেমাতে মেন স্ট্রিমের সিনেমা খুব বেশি করে ধরা পড়ছে না, কিন্তু অজস্র শর্ট মুভি তৈরি হচ্ছে যেখানে এই তৃতীয় লিঙ্গে মানুষের সংকটের ছবি ধরা পড়ছে বারবার। ছোট গল্পে এখনো আসেনি। সমাজ এক্ষেত্রে একটা উদাসীন ভূমিকা গ্রহণ করছে। এই উদাসীনতা কিন্তু সামাজিক প্রত্যাখ্যানের নীরব ভাষ্য। নীরবে প্রত্যাখ্যান করছে সমাজ। আমরা অপেক্ষায় থাকবো যে বাংলা ছোট গল্প একদিন এই সংকটকে গ্রহণ করবে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষে পৌঁছে গেছি। সামগ্রিক আলোচনায় হয়তো মনে হতে পারে যে আমি একটি নারীবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি, কারণ আমি নারীদের কথাই খুব বেশি করে বলেছি। কিন্তু তার একটা কারণ হচ্ছে সমাজ বারবার নারীদের দ্বিতীয় নাগরিকের বা দ্বিতীয় মানে খুব কি বলবো, খুব একটা তাদের ভূমিকা স্বীকার করেনি। তাদের সবসময় প্রত্যাখ্যানের একটা জায়গা রেখে দিয়েছে নারীদের। সে কারণে নারীদের কথা উঠে এসেছে বারবার। আমি কিন্তু যে দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করছি সেটা হচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গি। এই মানবিক দৃষ্টিভঙ্গিতেই দেখতে চেয়েছি এই আজকের যে আলোচনাটাকে। আর আজকের আলোচনাটা যে দিনে হলো, যে দিনে আমি আমন্ত্রিত হলাম, সেই দিনটা খুব বিশিষ্ট। না, 10/10/2020 এই জন্য নয়। আজকের দিন ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, বিশ্ব মানসিক সুস্থতা দিবস। আজকের দিনে এই মানসিক সুস্থতা উদযাপনের দিনে এমন একটা প্রসঙ্গকে নিয়ে আমি কথা বলতে পেরে ভীষণ গর্বিত বোধ করছি। কারণ মানসিক বিকলন, মানসিক অসুস্থতা তো মানুষের সংকটের একটা কারণ। সমষ্টির মানসিক বিকলন ব্যক্তির সংকটের একটা কারণ। তো এই দিনে আমি সত্যি বলবো গর্ব অনুভব করছি। আমি এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং পুরো সময়টা যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। তারা আমার সঙ্গে এতক্ষণ আমাকে সঙ্গ দিয়েছেন, আমাকে শুনেছেন, তাদের আমি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং নমস্কার, শুভরাত্রি।